প্রিয় শিক্ষার্থী, আমি আজ দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র ন্যারেশনের যেই তিনটা সেন্টেন্স গঠন ন্যারেশন করার পরিবর্তনের বাকি ছিল সেটা আলোচনা করছি। আশা করছি তোমরা সেগুলা বাসাতে পড়ালেখা করেছ। এখন আমি তোমাদের সম্মুখে আলোচনা করবো ইম্পর্টেন্ট সেন্টেন্সের উপরে। তোমাদের যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা আমাদের প্রশ্ন করতে পারো। ইম্পেরেটিভ সেন্টেন্স আমি তোমাদেরকে প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স পড়িয়েছিলাম। অবশ্যই অ্যাসার্টিভ 5টা সূত্র তোমাদের মনে আছে। প্রথমে আমরা সেভ টু পরিবর্তে বসিয়েছিলাম তো, এবং রিপোর্টিং বারবার রিপোর্টেড স্পিচের মধ্যে বসিয়েছিলাম দ্যাট। রিপোর্টেড স্পিচে অক্সিলারি ভার্বের রিপোর্টেড স্পিচের সাবজেক্টের পরিবর্তনটা ফার্স্ট পার্সন বলে এটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট গ্রহণ করবে। সেকেন্ড পার্সন হলে অবজেক্টের সাবজেক্টকে এবং থার্ড পার্সন অপরিবর্তিত। অক্সিলারি ভার্বের যে পরিবর্তন, সেই পরিবর্তনগুলা যদি রিপোর্টিং ভার্ব বা প্রেজেন্ট বা ফিউচার টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচের অক্সিলারি ভার্বের কোনো পরিবর্তন সাধিত হবে না, যে টেন্স আছে সেই টেন্সে থাকবে। কিন্তু যদি সেটা ফার্স্ট পার্সন হয় তাহলে এটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসরণ করবে। আর যদি রিপোর্টেড স্পিচ ভার্বটা সেকেন্ড পার্সন হয় অবজেক্টের সাবজেক্ট অনুসরণ করবে, থার্ড পার্সন অপরিবর্তিত থাকবে। আর সবাই শেষে অ্যাডভার্বের যে পরিবর্তন সেটা তোমাদের বইয়ে ন্যারেশন সূত্রের মধ্যে আছে। ডাইরেক্টলি পূর্বে থাকলে দ্যাট ডে, স্টার থাকলে প্রিভিয়াস ডে, টু নাইট, দ্যাট নাইট, সেই হিসেবে বিভিন্ন ন্যারেশনের পরিবর্তন সাধারণত সাধিত হয়। এখন আমি আজকে তোমাদেরকে ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করছি। ইম্পারেটিভ সেন্টেন্সে হলো যে প্রথমে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সটা দেখি। ইম্পারেটিভ সেন্টেন্সটা কাকে বলে? ইম্পারেটিভ সেন্টেন্স হলো যে সেন্টেন্সে আদেশ উপদেশ অর্থাৎ যদি কোনো বাক্যে কাউকে কোনো আদেশ করা হয় বা উপদেশ দেওয়া হয় বা অনুরোধ করা হয়, এই জাতীয় বাক্যকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলে থাকি। আর ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন পরিবর্তন করার সময় আমাদের প্রথমে যে জিনিসটা খেয়াল করতে হবে, সেই চার রকমের পরিবর্তন হয়। প্রথমে আমি বলেছিলাম কি সে তুমি, কি সে তুমি, কি সে তুমি, হু হু, হু হু এই বাক্যটা দেখো, আমরা রিপোর্টেড স্পিচের মধ্যে গো হুম এট ওয়ান্স, এখনই বাড়ি যাও, এই বাক্য দ্বারা আদেশ আদেশ সূচক বাক্য। এই বাক্যকে আমরা যখন ন্যারেশন পরিবর্তন করব তখন আমরা কি সেই জন্য কথা বলি কি অর্ডার বি, কি অর্ডার বি, অর্ডার বিপরীত ভাবে যুক্ত করলে তারপরে ও টু এট। কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সে আমাদের সাবজেক্ট পরিবর্তন হয় যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট আছে। ইম্পারেটিভ সেন্টেন্সে পরিবর্তন হয় যেহেতু সাবজেক্ট আছে। ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো পরিবর্তন হয় না, কারণ এখানে কোনো সাবজেক্ট নাই, বাক্যটা ভার্ব দ্বারা শুরু। এই বাক্য পরিবর্তন করতে হলে শুধুমাত্র রিপোর্টেড স্পিচটা আদেশ উপদের অনুসূচক করে, তাহলে আমরা সেই পরিবর্তে আদেশ যদি হয় অর্ডার, উপদের দুজনে অ্যাডভাইস আর অনুরোধ দুজনে হবে রিকোয়েস্ট। আমরা বসাবো আর রিপোর্টিং ব্যাপার রিপোর্টেড স্পিচের মধ্যে টু বলবো। কারণ মূল পরে বাদ সবসময় প্রেজেন্ট দ্বারা করে, মূল পরে বাদ সবসময় প্রেজেন্ট দ্বারা করে, এটা হলো নরমাল। 2 নম্বরে আরেকটা সূত্র আছে, সেই সূত্রটা আমি তোমাদের আগে আলোচনা করেছি। যদি কোনো বাক্যে ডু নট থাকে, ইম্পারেটিভ সেন্টেন্সে ডু নট দ্বারা কোনো বাক্য শুরু হবে, কি সে তুমি, ডোন্ট এই বাক্যটা খেয়াল করো, এই বাক্যটা ইম্পারেটিভ সেন্টেন্স, এই বাক্যটা ইম্পারেটিভ। অর্থাৎ কি সে তুমি, সে আমাকে বললো ডু নট মুভ, নড়াচড়া করবে। এই বাক্যকে ইন্ডিয়ান লেখা করতে হলে আমরা কি কি একটু ডাইরেক্ট কানেকশন কি
more order. The order we do not do it happen not even pay not তাহলে দেখো আমরা প্রথমেই বলেছি যদি কোনো একটা বাক্য নরমালি প্যাডিং হয় তাহলে আমরা সেট টু এর পরিবর্তে অর্ডার অ্যাডভাইস রিকোয়েস্ট আর রিপিটিং বারবার রিপিটিং মধ্যে টু বসিয়েছি টুর পরে নিয়মগুলো সবসময় বার প্রেজেন্ট উচ্চারণ করবে প্রেজেন্ট উচ্চারণ করবে এই জন্য টু গো ব্যাক ওয়ান দুই নম্বর সূত্র এই বাক্যের ইনফিনিটিভ সেন্টেন্স এই বাক্যের ইনফিনিটিভ এই বাক্যের মধ্যে আমরা ডু নট দিয়ে বাক্যটা শুরু করেছি নেগেটিভ যদি কোনো একটা বাক্য ডু নট থাকে তাহলে এই ডু নট এর পরিবর্তে নট টু ডু নট এর পরিবর্তে নট টু আর কোনো সাধিত হবে না আর কোনো সাধিত হবে না নট টু বসানোর পরে অবশ্যই ভার্বের প্রেজেন্ট টু তাহলে আমরা বুঝলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সে নরমাল সূত্র আর নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স আসলে এখানে পাঁচটা সেন্টেন্সের মধ্যে সবচেয়ে বড় একটা অধ্যায় এরপরে আর এক প্রকার বাক্য আছে সেই বাক্যকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু যে বাক্যটা লেট দ্বারা শুরু হবে কি দ্বারা শুরু হবে লেট দ্বারা শুরু হওয়া বাক্য দুই রকম একটা লেট দ্বারা শুরু হয়ে প্রস্তাব বোঝায় আর একটা প্রস্তাব না যদি লেট দ্বারা শুরু হইয়া কোনো বাক্যে প্রস্তাব বোঝায় প্রস্তাব এই জাতীয় বাক্যকে ন্যারেশন করতে হলে তার গঠন হবে সেটু বলতে বলতে প্রপোস্টু বা সাজেস্টিভ প্রপোস্টু বা রিপোর্টিং বারবার রিপোর্টের স্পিচের মধ্যে অ্যাড করবে এবং দ্বিতীয় বাক্যে সাবজেক্টের পরে শুট করবে বাকিগুলা পূর্বের নিয়মে অপরিবর্তিত বাকিগুলো পূর্বের নিয়মে অপরিবর্তিত একটা উদাহরণ দিয়ে আমি তোমাদের He said to me, let us go. He said to me, let us go. এই বাক্যটা ইম্পারেশন এটা বাংলা অনুবাদ হলো he said to me সে আমাকে বলল he said to me সে আমাকে বলল let us go চলো এই বাক্যটা ইম্পারেশন এই বাক্যটা লেট দ্বারা শুরু হয়েছে এবং প্রস্তাব বুঝিয়েছে প্রস্তাব যদি কোনো বাক্য লেট দ্বারা শুরু হইয়া প্রস্তাব বোঝায় তাহলে আমরা সেগুলোর পরিবর্তে বসাবো প্রপোস্টু বা সাজেস্ট প্রপোস্টু বা সাজেস্ট টু এবং রিপিটিং দ্বারা রিপিটেড স্পিচের মধ্যে করতে রিপিটিং দ্বারা রিপিটেড করতে এবং সাবজেক্টের পরে অবশ্যই একটা নির্দিষ্ট অক্ষরে ব্যবহার করবে এটা শুড শুড এটা হবে শুড যেমন দেখো he যেগুলো ডাইরেক্ট যেগুলো সেগুলো he propose to me he propose to সেগুলো তো propose এগুলি কারণে বলবে আসলে তুই এর পরে অবশ্যই নির্দিষ্ট অক্ষরে ব্যবহার শুড তুই শুড ও তাহলে আমরা এতক্ষণে বুঝেছি যদি কোনো একটা বাক্য ইম্পারেটিভ সেন্টেন্স হয় এই ইম্পারেটিভ সেন্টেন্সের ইনডাইরেক্ট রেফার করার সময় প্রথমে আমরা নরমাল দেখিয়েছি দ্বিতীয় নম্বর বাক্যে দেখিয়েছি যদি কোনো একটা বাক্য নেগেটিভ হয় ডু নট দ্বারা শুরু হয় ডু নট দ্বারা তৃতীয় নম্বর বাক্যে বলছে যদি কোনো একটা বাক্য লেট দ্বারা শুরু হয় এবং লেট দ্বারা প্রস্তাব বোঝায় এই বাক্যটি ইন্টারনেট করার সময় সেটুর পরিবর্তে প্রপোজ টু করবে রিপিটিং বারবার এখানে লেট করবে সাবজেক্টের পরে শুড ব্যবহার করা হবে আর কোনো পরিবর্তন হবে আর একটা উদাহরণ দিলে তোমরা জিনিস স্পষ্ট হবে he said to us ডাইরেক্টলি আসে he said to us let us go out for a walk let us go out for a he said to me
হয়েছে, কিন্তু এই বাক্যটা প্রস্তাব বুঝাচ্ছে। কি বুঝাচ্ছে? যদি লেট দ্বারা আরম্ভ হইয়া কোনো বাক্যে প্রস্তাব বুঝায়, আমি আগেই বলেছি আমরা সেগুলোকে আস আসলে কিন্তু এই দুইটা বাক্য একটু স্পষ্ট হলে বুঝবা, তাইলে লেট দ্বারা শুরু হলে এই ধরনের কোন বাক্য আমরা ন্যারেশন করার সময় অবশ্যই দেখব সেটা কি প্রস্তাব বুঝাচ্ছে না প্রস্তাব না। যদি লেট দ্বারা হইয়া কোনো একটা বাক্যে প্রস্তাব বুঝায়, তাহলে আমরা সেট যুগের মধ্যে ব্যবহার করবো অপুষ্ট বা সাজেষ্ট, রিপিটিং বারবার এর মধ্যে লেট হতে সাবজেক্টের সাবজেক্ট নর্মাল লিঙ্গে পরিবর্তন হবে অ্যাসাটিভের মতো, এবং সেই এরপরে নির্দিষ্ট গ্রেড বা সুর ব্যবহার আমরা করব। অন্য গ্রেড ব্যবহার করা যায়, সে না করলে আমাদের চলবে। তারপরে দেখো আরেকটা উদাহরণ, সেটা হলো একটা বাক্য লেট দ্বারা আরম্ভ হয়েছে কিন্তু প্রস্তাব না। প্রস্তাব এই বাক্যটা আমরা কিভাবে দিয়েছি? যেমন he said let me come in. He said let me, এই বাক্যটা দেখো, এই বাক্যটা লেট দ্বারা শুরু হয়েছে, লেট দ্বারা এখানে দেখো let me come in আমাকে ভিতরে আসতে, এই let me come in লেট দ্বারা আরম্ভ হয়েছে এবং সেটা প্রস্তাবটা, সেটা প্রস্তাব তো অনুরোধ করে কি করে দেখো, এই জন্যই যদি কোনো একটা বাক্য অনুরোধ সূচক হয়, এই বাক্যকে আমরা ইংরেজি ব্যাখ্যা করার সময় দেখতে পারি কি রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড মি, রিকোয়েস্টেড মি। আর রিপিটিং বারবার রিপিটিং করবে দ্যাট সাবজেক্ট মি, বিচার কি সরি মি ফার্স্ট পারসন, কোন পারসন ফার্স্ট পারসন, পারসন আগে হলো সাবজেক্ট, কি সাবজেক্ট হলো কি যেহেতু এখানে মি দ্বারা লেট অপশন এর প্রস্তাব বুঝা নেই, এই বাক্য হবে মাইট বা মাইট বি অ্যালাউড, মাইট বা মাইট বি, হি মাইট গো, হি মাইট গো। এই বাক্যটা ভালোভাবে খেয়াল করো, এই বাক্যটা লেট দ্বারা শুরু হয়েছে, লেট দ্বারা শুরু হয়েছে, কিন্তু সেই বাক্য প্রস্তাব বুঝায় না। যদি কোনো বাক্যে লেট দ্বারা জড়িয়ে প্রস্তাব না বুঝায়, এই জাতীয় বাক্যে আমরা সেট বা সেটের মধ্যে টোল ব্যবহার করতে পারি। কিন্তু এখানে স্পষ্ট বলেছে লেট মি কাম ইন, আমাকে ভিতরে আসতে যাবে, অনুরোধ করেছে, কি বলেছে স্পষ্ট অনুরোধ। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে স্যার এখানে আমি রিকোয়েস্টেড না দিয়ে আমি কি টোল ব্যবহার করতে পারবো? হ্যাঁ, আমরা সেখানে রিকোয়েস্টেড ব্যবহার না করে টোল ব্যবহার করতে। এরপরে 2 নম্বরে রিপিটিং বারবার রিপিটিং মধ্যে ড্যাট বসেছে, কি বসেছে রিপিটিং বারবার ড্যাট, এবং সাবজেক্টে বলে আমরা লেট দ্বারা প্রস্তাব বুঝালে ওই বাক্যে শুড ব্যবহার করেছিলাম, এখানে আমরা দেখি লেট দ্বারা আমরা প্রস্তাব বুঝায় নাই, এই জন্য আমরা এখানে মাইট বা মাইট বি অ্যালাউড ব্যবহার করতে পারি। এর মধ্যে আমি মাইট বা মাইট বি অ্যালাউড ব্যবহার না করে মাইট ব্যবহার করলেই চলবে, সুতরাং জিনিসটা অযথা বড় করার প্রয়োজন নেই। আরেকটা উদাহরণ এই একটি বাক্যের একটা উদাহরণ, he said to me let me do this, he said to me let me do this। এই বাক্যটা দেখো লেট দ্বারা শুরু হয়েছে, কি দ্বারা, কিন্তু যেহেতু বাক্যটা লেট দ্বারা শুরু হয়েছে, এই বাক্যটা কখনই খেয়াল করো এটিকে প্রস্তাব বুঝিয়েছে না, এই বাক্য দ্বারা প্রস্তাব বোঝায় নাই। যেহেতু প্রস্তাব বোঝা নাই, সুতরাং সেখানে আমরা লেট মি ডু দিস, আমরা করতে দাও, তুমি সেখানে কি লিখতে পারো কি কি told me, he told me,
তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে যে চারটা পরিবর্তন, ন্যারেশনের মধ্যে ইম্পারেটিভ সেন্টেন্স একটা গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স। এই সেন্টেন্সের প্যাসেজ করতে গেলে একটা একটা বাক্য সেখানে থাকবে। সুতরাং এখানে যে চারটা অংশ, প্রথম অংশটা প্রথমে আমরা বুঝেছি নর্মাল, তারপরে বুঝেছি যখন একটা নেগেটিভ হয়, 3 নম্বরে বুঝেছি লেট দ্বারা প্রস্তাব বুঝে লিখতে হবে, 4 নম্বরে লেট দ্বারা প্রস্তাব না বুঝলে কি, যদি এই বাক্যটা ভালোভাবে বুঝো তাহলে দেখা যাবে তোমাদের কাছে ন্যারেশন একদম সহজ হয়ে। তারপরে আসো আমাদের আর একটা বাক্য, তারপরে আসো আমাদের অপারেটিভ সেন্টেন্স। প্রথমে আমরা অপারেটিভ সেন্টেন্স, এখন ইম্পারেটিভ পরে আমরা অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্স তোমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে যে গঠন, ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন আমি যেভাবে করেছি, ইম্পারেটিভ সেন্টেন্স সামান্য পরিবর্তন ছিল, কিন্তু অপারেটিভ সেন্টেন্সে কোনো পরিবর্তন সাধিত হবে না। শুধুমাত্র অপারেটিভ সেন্টেন্সও অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে হবে, কিন্তু যেহেতু অপারেটিভ সেন্টেন্সের গঠনে বলেছে যে বাক্য দ্বারা ইচ্ছা, আশীর্বাদ বা দোয়া বা প্রার্থনা করা হয়, এই সমস্ত বাক্যগুলো অপারেটিভ, ওই ওয়ার্ডগুলাই সেটি পরিবর্তে বসানো। সেগুলোতে আমরা কি বসাতে পারি, উইথ বা ফ্রেড বা ব্যাড আমরা বসাতে, এবং রিপিটিং বার বা রিপিটেড স্পিচের মধ্যে দ্যাট বসবে, এবং সাবজেক্টের পরে মেয়ের পরিবর্তে মাইট বসবে, বাকিটা কোনো পরিবর্তন হবে। একটা উদাহরণ দিলে তোমরা স্পষ্ট বুঝবা, যেমন he said to me, may Allah bless you. এই বাক্যটা দ্বারা বুঝাচ্ছে কি, মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার দীর্ঘজীবী, আল্লাহ তোমার দীর্ঘজীবী করবে। বাক্যটা একটু বলতে বোঝা যাবে যে প্রার্থনা করা হয়েছে। কি করা হয়েছে? প্রার্থনা ইংরেজি কি? সে প্রার্থনা ইংরেজি। তাহলে এখানে দেখো, আমরা যেহেতু মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার দীর্ঘজীবী করুন, প্রার্থনা করা হয়েছে, এই জন্য আমরা সেলুজুর কথা আমি তোমাদেরকে বলেছি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, কোন পারসন সেটা সবসময় রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুসরণ করবে। যদি যেটা সেকেন্ড পারসন হয়, অবজেক্টের সাবজেক্টটাকে দান করবে, থার্ড পারসনে কোনো পরিবর্তন হবে। যেহেতু আল্লাহ এখানে আমি আর তুমি নাই, আমি ফার্স্ট পারসন, তুমি সেকেন্ড পারসন, আমি তুমি ছাড়া যা আছে সব, যেহেতু এখানে আল্লাহ, সুতরাং এখানে অবশ্যই সেটা ফার্স্ট বা সেকেন্ড পারসন হয়। এটা আমরা থার্ড পারসন আল্লাহ অপারেটিভ সেন্টেন্স করার সময় তোমাদেরকে মনে রাখতে হবে যে এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মেই হবে, শুধু মেয়ের জন্য মাইট ব্যবহার করা হবে, আর কোনো পরিবর্তন সাধিত হবে না। তাহলে আমরা এতক্ষণে দেখলাম অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ আর অপারেটিভ প্রায় একই রকম, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সটা একটু বেশি পরিবর্তিত হয়, কারণ সেখানে সাবজেক্ট থাকে। তারপরে এখন দেখো, আমি যদি কোনো একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়, কি সেন্টেন্স? এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি সেন্টেন্সও ঠিক একই রকম, যদি
সেডের পরিবর্তে আনন্দ বোঝায়, তাহলে আমরা বুঝাবো সেডের পরিবর্তে যদি আনন্দ বোঝায় তাহলে বুঝবো এক্সট্রিম জয়। দুঃখ হলে আমরা বুঝবো এক্সট্রিম সরো। আর যদি সেটা বিস্ময় বোঝায় তাহলে এক্সট্রিম সারপ্রাইজ আমরা ব্যবহার করবো। কিন্তু এরপরে বাকিগুলা রিপিটিং বারবার রিপিটেড স্পিচের মধ্যে ড্যাট রিপিটিং, রিপিটিং বারবার রিপিটেডের মধ্যে ড্যাট রিপিটিং। আর এক্সপ্লেনেটরি সেন্টেন্সটা অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন হয়ে, কারণ আমাদের যেহেতু ক্লাস 10 এর ক্লাস, আমরা প্যাসিভ ন্যারেশন নিয়ে আলোচনা করতে হবে। সুতরাং আমরা ন্যারেশনের বিভিন্ন অংশ নিয়ে বারবার বেশি সময় নষ্ট করলে আমরা প্যাসিভ ন্যারেশনের পদ্ধতি আলোচনা করতে পারবো না। একটা উদাহরণ তোমরা দিলে দেখলে স্পষ্ট বুঝবা। প্রথমে আমরা বাক্যটা দিয়ে খেয়াল করি, এই বাক্যটা এক্সক্লেমেশন, কারণ বাক্যের শেষে নোটা এক্সক্লেমেশন একটা চিহ্ন আছে যার নামে স্পষ্ট বলতে এক্সক্লেমেশন। তারপর আসো এটা তার কি বুঝাইছে, আনন্দ না হোয়াট এ ফুল ইউ আর, তুমি কি বোকা। এই বাক্যটা অবশ্যই দুঃখজনক, দুঃখজনক। এই দুঃখজনক যেগুলো বাক্যের মধ্যে আমরা দেখব সেকেন্ড পার্সনের জন্য অবজেক্ট অনুসন্ধানের অবজেক্ট ডিগ্রি মানে কি, যেহেতু আমি না থাকলে ওয়াজ হয় না, আই ওয়াজ হোয়াট ইজ ইউর গ্রেড, আই ওয়াজ গ্রেট, আই ওয়াজ গ্রেট। তাহলে দেখো যদি এই বাক্যটা আনন্দদায়ক হতো, হাউ ফান দ্য বার্ড ইজ, তাহলে একই দিন হতো হি এক্সটেন্ড উইথ সরো, হি এক্সটেন্ড উইথ জয় দ্যাট, হি এক্সটেন্ড উইথ জয় দ্যাট, বাকিটা দিয়ে এই দিনে আরেকটা উদাহরণ দিচ্ছি তোমাদের দেখো, হি said how beautiful the garden, and দেখো এই বাক্যটা খেয়াল করে বলবা যে হাউ বিউটিফুল দ্য গার্ল ইজ, বালিকাটি কি সুন্দরী, বালিকাটি কি সুন্দর। এই বাক্যটা কিন্তু আনন্দের, এই বাক্যটা কি যেহেতু বাক্যটা আনন্দের, সুতরাং আমরা লিখতে পারি এখানে ই এক্সটেন্ড, ই এক্স ই এন এ আই এক্সটেন্ড ও একটি ও জয় দ্যাট, ও জয় দ্যাট, যেহেতু এখানে সাথে দিটা গার্ল, গার্ল and the one how to be very, the girl was very beautiful, the girl was very beautiful। তাহলে আমরা বুঝলাম অ্যাসার্টিভ ইটারেটিভ ইমপেরেটিভ সেন্টেন্সের পরিবর্তন। আগামী ক্লাসে তোমাদের প্যাসিভ অ্যাকশন নিয়ে আমরা আলোচনা করব। আগামী ক্লাসে তোমরা সবাই প্যাসিভ অ্যাকশনের সূত্রগুলো একবার দেখে রাখবে। থ্যাংক ইউ ভেরি মাচ।